সাভার আশুলিয়া একই রাতে সড়কে ৩ ডাকাতের ঘটনায় আতঙ্ক। হামলায় আহতরা এখনো চিকিৎসাধীন। পুলিশের ধারণা সংঘবদ্ধ চক্র জড়িত। রাস্তার উপরে একটা গাছ ফেলে আনুমানিক ১৬ থেকে ১৭ জন দুর্বৃত্ত আমার গাড়ি এলোপাতাড়ি কোপাকুপি করে। অনেক দেশীয় অস্ত্র হাতে ছিল, তো অনেক ভিড় থাকার কারণে আমি ভাবছি যে ট্রাফিক জ্যাম। আমি গাড়ি নিয়ে যখন আগায় গেছি, আগায় যায় দেখি যে ডাকাত। এখনো বদলায়নি আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতা। সিজিএস এর সংলাপে র্যাব বিলুপ্তি ও দোষী পুলিশের বিচারের উপর গুরুত্ব আরোপ। বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনায় আজও ক্যাম্পাসে বিক্ষোভ। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও আহত 2 সহপাঠীর সুচিকিৎসা দাবি। চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে। যে কোনো মূল্যে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। 14 ঘন্টা পরও উদ্ধার হয়নি ব্রিজ ভেঙে তুরাগে পড়া ট্রাক। এখনো দুর্ঘটনাস্থলে যাননি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটি এর কেউ। 1 সেকেন্ডের ভরসা নাই। এই রাস্তা যখন চলাফেরা করতেছি, এই যে এত মানুষ যাতায়াত করে, মানুষেরও রিস্ক, গাড়িগুলোতে রিস্ক তো থাকেই। বিজেসির ৫ম সম্মেলনে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সুরক্ষা দাবি। পেশাগত ঐক্য গড়ে তোলার আহ্বান মিডিয়া কর্মীদের। এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য ঢাল হিসেবে। সাংবাদিকতার চাইতে আমাদের দলের প্রতি আনুগত্য বেশি, যেই কারণে দলীয় ইউনিয়ন হয়। ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজার নিয়ে যন্ত্রণায় আছেন অর্থ উপদেষ্টা। বললেন, তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে সরকার। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যাত্রী বেশে ডাকাত দল সর্বস্ব লুটে নিল। চলতি পথে এক রাতে একটি সড়কে 3টি ডাকাতির ঘটনা, এবং এই ঘটনা সাভার ও আশুলিয়ায়। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুধু মালামাল লুটপাট নয়, দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে আহতও করেছে অনেক যাত্রীকে। পুলিশের ধারণা সংঘবদ্ধ চক্র এই ডাকাতিতে জড়িত। তাদের শনাক্তে মাঠে নেমেছে চৌকস গোয়েন্দা দল। শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের এই বাসটি জিরানীবাজার যাচ্ছিল। যাত্রী বেশেই গাড়িতে ছিলেন ডাকাত দল। সাভারের রেডিও কলোনি এলাকায় যাত্রীদের মারধর করে মালামাল লুটে নেয় তারা। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে বরযাত্রীবাহী মিনিবাসেও ডাকাতি হয়। ভুক্তভোগীরা জানান, গাছ ফেলে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা। গাড়িতে থাকা সবাইকে মারধর করে সর্বস্ব লুটে নেয় তারা। হঠাৎ রাস্তার উপরে একটা গাছ ফেলে আনুমানিক ১৬ থেকে ১৭ জন দুর্বৃত্ত আমার গাড়ি এলোপাতাড়ি কোপাকুপি করে আমাকে জখম করার চেষ্টা করছে। তো আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করি। ডাকাতরা তাকে এই এলোপাতাড়ি গাড়ির মধ্যে কোপাচ্ছিল। তো সে আসলে এক পর্যায়ে পাজেলড হয়ে গেছিল, এবং পাজেলড হয়ে গাড়িটা একটু সাইডে চলে গেছিল, এবং সামনে একটা দেয়াল ছিল। তো সেইখানে একটা চাকা নিচে পড়ে গেছিল। পরে আমরা এসে অন্য একটা গাড়ির সহযোগিতায় আর রশি দিয়ে টেনে গাড়িটাকে তুলে নিয়ে আসলাম। আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় একই ঘটনা। প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাত দল লুটে নেয় মালামাল। ভয়ঙ্কর রকমের ডাকাতি। সবাই অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, অনেক দেশীয় অস্ত্র হাতে ছিল, তো অনেক ভিড় থাকার কারণে আমি ভাবছি যে ট্রাফিক জ্যাম। আমি গাড়ি নিয়ে যখন আগায় গেছি, আগায় যায় দেখি যে ডাকাত। 3টা ডাকাতি আশুলিয়ার মধ্যে হয়েছে, কিন্তু আমরাও সাধারণ জনগণ হিসেবে আমরা আতঙ্কিত আছি। পুলিশ বলছে, একই রাতে সাভার ও আশুলিয়ার 3 জায়গায় সড়কের ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এদের ধরার জন্য আমাদের ল্যাক সেল যে আছে, টেকনোলজি ব্যবহার করা শুরু হয়ে গেছে। ল্যাক সেল দিয়ে ওই এলাকায় কে কে ঢুকেছিল সেই সময় সবগুলো নিয়ে আমরা, এবং বিভিন্ন জায়গায় আমরা খবর পৌঁছে দিয়েছি যে গতকাল ওই দিকের চিহ্নিত সন্ত্রাসী বা ডাকাতি কারা, তারা এই এলাকায় এসেছিল কিনা, এই টেকনোলজি ইউজ করে আমরা কাজে লাগাবো। ডাকাতির পর সড়ক মহাসড়কের নিরাপত্তাও বাড়িয়েছে পুলিশ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।
এখনো আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তন হয়নি। মামলা বাণিজ্য, হয়রানি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনেরা। আইনশৃঙ্খলা নিয়ে সিজিএসের গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এমন নানা অভিযোগ উঠে এসেছে। আওয়ামী লীগ সরকারের মতো পুলিশ ও র্যাবের রাজনৈতিক ব্যবহার বন্ধে রাজনৈতিক সদিচ্ছার উপরে জোর দিয়েছেন তারা। বলেছেন, র্যাব বিলুপ্ত এবং পুলিশের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করতে হবে, অন্যথায় সংস্কার ব্যর্থ হবে বলে শঙ্কা তাদের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ ও র্যাবকে। গুম, খুন ও ছাত্র জনতা হত্যার হাতিয়ার হয়ে কাজ করেছে বাহিনীগুলো। পুলিশ আসলে জনগণের বন্ধু তো নাই, বরং নট সো হার্শ একটা ওয়ার্ড যদি আমি ইউজ করি, জনগণের শত্রুর একটা পজিশনে পুলিশ চলে গেছে। আমি মনে করি অ্যাপোলজি সাফাইস করে না, এর পাশাপাশি জাস্টিসেরও প্রয়োজন আছে। আজকের পুলিশ বাহিনী এই তাদের পিছনে কারা এবং তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করবেন না। ৫ আগস্টের অভ্যুত্থানের পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র হয়রানিমূলক মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে পাল্টায়নি বলে অভিযোগ করেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। যে মামলাগুলি এখন হচ্ছে, প্রত্যেকটা মামলায় কিন্তু ব্যাপক সংখ্যক আসামি দেওয়া হচ্ছে, নিরীহ লোকদের আসামি দেওয়া হচ্ছে। এই মামলাগুলি থেকে বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি পুলিশের থানাতে ব্যাপক বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি। যারা যখন ক্ষমতায় থাকে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, প্রশাসন নিয়ন্ত্রণ করতে চায়, সচিবালয় নিয়ন্ত্রণ করতে চায়। গত 4 মাসে যে মামলাগুলো হয়েছে, পুলিশ করেছে অথবা পুলিশকে দিয়ে করানো হয়েছে, সেখানে কি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি? সার্বিক অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোনো ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। ক্ষমতায় যে রাজনৈতিক দল থাকেন এবং সেই রাজনৈতিক দলের আবার যিনি এককভাবে প্রধান নেতায় পরিণত হন, সেই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা না আসলে কতটা প্রভাব বিস্তার করবে, আমরা এই বিষয়গুলিতে সজাগ, এবং সজাগ বলেই কিন্তু এই আন্দোলনের 2 বছর আগে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। সংলাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের সুপারিশও করেছেন বিশিষ্টজনরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পূর্বাচলের 300 ফিট এলাকায় প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি তুলে ধরেছেন সহপাঠীরা। দুপুরে বুয়েট ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরে তারা হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসায় বিবাদী পক্ষকে ব্যয় বহনের দাবি জানানো হয়। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন বুয়েটের 3 শিক্ষার্থী। পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুতাসিম মাসুদ। গুরুতর আহত হন বন্ধু অমিত আর মেহেদি। তারা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এ ঘটনায় শুক্রবারই গ্রেফতার হয় গাড়িতে থাকা 3 জন, মুবিন আল মামুন ওরফে সাদমান এবং তার বন্ধু মিরাজ ও আসিফ। রূপগঞ্জ থানায় মাসুদের বাবার করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। পরে ডোপ টেস্টে গ্রেফতারকৃতদের 2 জনের দেহে মাদকের অস্তিত্ব মেলে। রোববার রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে তোলা হবে। শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে চালকের বাবাকেও সেখানে উপস্থিত দেখতে পায়। পরবর্তীতে তাদের প্রাইভেট কার পর্যবেক্ষণ করে আমরা অ্যালকোহল ও মদ জাতীয় নেশাদ্রব্যের উপস্থিতি পাই। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে। মাসুদ নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বেলা 12টার দিকে জড়ো হয়ে 5 দফা দাবি উত্থাপন করে তারা। যে কোনো মূল্যে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। 2, আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে।
সহপাঠীদের অভিযোগ, মূল অভিযুক্ত সাদমানের বাবা প্রভাবশালী হওয়ায় তদন্ত কাজে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার করে নজির স্থাপনের আহ্বান জানান তারা। পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে পলাশী মোড় ঘুরে শহীদ মিনারে অবস্থান করেন। পরে আবারও বুয়েট ক্যাম্পাসে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দুর্ঘটনার পরে অর্ধেক দিন পেরোলেও তুরাগ নদ থেকে তোলা হয়নি টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে পড়া ট্রাকটি। এখনও দুর্ঘটনাস্থলে যায়নি সড়ক, জনপথ বা বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা। ভোরের এই দুর্ঘটনার পরের চিত্র জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। পাথর বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বেরোচ্ছিল। ভোর ৫টার আগে টঙ্গীর বেইলি ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে যায়। মুহূর্তেই নিচে পড়ে যায় ট্রাকটি। এটি নষ্ট ছিল, এটা কাজ ধরছে, কাজ করে না, এরকম পুরা আমরা যা যাবতীয় যাতায়াত করি দেখি কাজ করে না, এমনই অ্যাক্সিডেন্ট না যায়। এর লিগে যার জন্য এই গাড়িগুলো সব এদিক দিয়ে যাচ্ছিল। আহত হন ট্রাকের চালক, খোঁজ নেই হেলপারের। আলো না ফোটায় খুব বেশি যান চলাচল ছিল না তখন রাস্তায়। আমি হাইটা যাই অনেক সময়, আমি বাসে করে যাইতে চাই না, কারণ আপনার ভয় করে যে ওইটা কাঁপে ব্রিজটা। এখন যে বৃষ্টি দিয়ে যাচ্ছেন এটা কি নিরাপদ? না, এটাও নিরাপদ না। কিভাবে ভেঙে পড়লো ব্রিজটি, এ নিয়ে তাৎক্ষণিক অনুসন্ধান চালায় যমুনা নিউজ। 10 টনের বেশি মালামাল পরিবহন নিষিদ্ধ থাকলেও সে নির্দেশনা মানে না কোনো পরিবহন। তাছাড়া আগেও কয়েকবার ছোট দুর্ঘটনায় মেরামতের দিকে পাত্তাই দেয়নি সড়ক ও জনপথ বিভাগ। উপর কমপ্লিট করছে নিচে, এখানে একটা ভালোভাবে রাস্তা করার দরকার ছিল খুব জরুরিভাবে, ওটা না করে উপরটাই কমপ্লিট করছে। ঢাকা থেকে 31টি জেলায় চলাচলের রাস্তা এটি। পাশাপাশি 3টি ইস্পাতের ব্রিজ, একটি সকালবেলা ভেঙে পড়েছে এবং রয়ে গেছে আরও দুটিরই অবস্থা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেটি দিয়ে ঢাকা থেকে বেরিয়ে যায় যানবাহনগুলো, এটি হচ্ছে সেই ব্রিজ। মেরামত চলছে ঠিক এভাবেই। দিনের বেলার যে অবস্থা, রাতে তাহলে কি পরিস্থিতি হয়? এ পথে যারা চলাফেরা করেন তারা বলেন ব্রিজ দিয়ে মানুষ হেঁটে গেলে পর্যন্ত ব্রিজটি কাঁপে। সেখানে ভারী যানবাহন কি করে চলবে নিরাপদে? হাঁটাচলা করি তখন দেখবেন যে থির করে কাঁপে, কখন না কখন দুর্ঘটনা হয়ে যায়। রাস্তা চলাফেরা করি বা হাজবেন্ড যখন কর্মক্ষেত্রে বের হয় তখন আমাদের আসলে অনেকটা টেনশনে থাকতে হয় যে কি হইলো, কখন কি হবে। দুর্ঘটনার পর ঘন্টার পর ঘন্টা সেখানেই পড়ে আছে ট্রাকটি। খোঁজ নেই কোনো কর্তৃপক্ষের। শেষমেশ কথা হয় গাজীপুর পুলিশের সাথে। না, এটা তো আমরা কেন উদ্ধার করবো? নদী থেকে তো আর পুলিশের সামর্থ্য নেই উদ্ধার করার। তাহলে নদী কি ইয়ার বিডব্লিউটি এর? হ্যাঁ, ওরা করবে। উঠছে না যারা করার তারা করবে। উঠছে না বলতেছে শনিবার, ডিএমপি বলতেছে আমাদের না, তাহলে জিএমপি বলতেছে আমাদের না। তুমি তো আমাদের কি কোনোভাবে হইতে পারে নদী থেকে ট্রাক উদ্ধার করার দায়িত্ব কি পুলিশের? ভেঙে পড়া এই ব্রিজ এবং তার পাশের যে ইস্পাতের ব্রিজটি আছে, এই দুটোর বয়স কিন্তু খুব বেশি নয়। উপরে যখন এই বিআরটি ফ্লাইওভারটি চালু হয় তখনই এই দুটি ব্রিজ করা হয় এবং এখানে এর আগে কনক্রিটের একটি ব্রিজ ছিল। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কারো কোনো দেখা নেই। পুলিশ বলছে পানিতে যখন পড়ে গেছে এই ট্রাকটি উঠানোর দায়িত্ব পুলিশের নয়, বিআইডব্লিউটি এর। বিআইডব্লিউটি কে ফোন দিয়ে পাওয়াই যাচ্ছে না। পাশেই সড়ক ও জনপথ বিভাগের যে অফিস, সেখানেও যোগাযোগ করা হয়েছে, তাদেরকে ফোন করা হয়েছে, তারা এখনো পর্যন্ত এর কোনো ব্যবস্থাই নেননি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। চলতি বছরই দেশের টেলিভিশনগুলোতে কর্মরত 150 জনের বেশি সাংবাদিককে চাকুরিচ্যুত করা হয়েছে। 35% টেলিভিশনের বেতন অনিয়মিত। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজিত 5ম সম্প্রচার সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান বলেছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 5ম সম্প্রচার সম্মেলন। জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা এবং আলোচনা পর্ব। সম্মেলন কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে বিজেসি কাজ করছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাই বিজেসির এবারের প্রতিপাদ্য সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা।
তো বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের সময় শত মামলার মুখে অনেক সাংবাদিককে গ্রেপ্তার হতে হয়েছে। এখনও যখন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে হয়রানিমূলক হত্যা মামলা হয় তখন আমরা আতঙ্কিত হই। বিজেসির প্রতিবেদনে বলা হয় এবছর প্রায় 150 টেলিভিশন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। রয়েছে অনিয়মিত বেতন সহ নানা সমস্যা। গণমাধ্যমে যারা কাজ করে তাদের অধিকারের কথা কে বলবে, সেই প্রশ্নটি বারবারই রয়ে যায়। সম্মেলনের প্রধান অতিথি প্রথিতযশা সাংবাদিক শফিক রেহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কেন, কোন উদ্দেশ্য নিয়ে মালিকরা পত্রিকা টেলিভিশন বাজারে আনছেন। অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের আত্মসমালোচনার মধ্য দিয়ে যেতে হবে। এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য, ঢাল হিসেবে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেস্ট করার জন্য। সাংবাদিকতার চাইতে আমাদের দলের প্রতি আনুগত্য বেশি, যেই কারণে দলীয় ইউনিয়ন হয়। এই দুরবস্থার থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে দরকার একটা সাংবাদিকদের ঐক্য এবং ঐক্যবদ্ধ ইউনিয়ন। সম্মেলনে এসেছিলেন শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী ফারহানা ইসলাম। এছাড়া কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আসরের পর আমি যখন শুনতে পারি যে ও গুলি লাগছে, ওরা অনেক নৃশংসভাবে মারা হয়েছে, আমি হত্যার বিচার চাই। আমরা তার কেসটি এখন পর্যন্ত ফাইল করিনি, যার কারণ হলো আমরা চাই যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মুগ্ধর জন্য কোনো হেনস্থার শিকার না হয়। এবারের বিজেসি সম্মেলনে বিভিন্ন টেলিভিশনে কর্মরত রিপোর্টার, প্রডিউসার, ভিডিও জার্নালিস্ট সহ শতাধিক মিডিয়া কর্মী যোগ দেন। তাদের প্রত্যাশা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সুরক্ষা। গণমাধ্যম সাংবাদিকদের ব্যাপারে মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করাটা আমাদের প্রধান চ্যালেঞ্জ। সবসময়কারই প্রত্যাশা যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবো। প্রায় সকলেরই প্রত্যাশা নতুন বাংলাদেশে আরও জনবান্ধব ও সাহসী হয়ে উঠবে টেলিভিশন মিডিয়া। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্মের চ্যারিটি কনসার্ট। সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানেই আছেন, একটু দেখে আসতে চাই এই মুহূর্তে কনসার্টে কি চলছে, এখন আসলে কারা পারফর্ম করছেন সেটি জানাবেন ফয়সাল। যদি সম্ভব হয় আমরা একটু স্টেজের চিত্র এক নজর দেখতে চাই। আরেকটি বিষয়, সেখানে মানুষজনের সমাগম কেমন দেখছেন এবং ঠিক কয়টা পর্যন্ত সেখানে মানুষজন প্রবেশ করতে পারবে এটি জানিয়ে দিবেন। বৃষ্টি শুরুতেই শেষ প্রশ্ন দিয়েই যদি বলি যে মানুষের সমাগম কেমন দেখছেন, একদম বলা যায় যে সেই দুপুর থেকে যে মানুষের যে স্রোত ছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে সামনের সারি এবং ভিআইপি যে সারি আছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত টিকিটধারীরা কিন্তু ঢুকছেন। বলা যায় যে আসলে তরুণ, বিশেষ করে তরুণ যুবকদের মধ্যে যে কনসার্ট নিয়ে যে উদ্দীপনা সেটা কিন্তু বেশ আমরা এখানে এসেই কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু উপলব্ধি করতে পারছি। যেহেতু আপনি জানেন যে এর আগে আতিফ আসলাম এসেছিল বাংলাদেশে, সেই সময়ও কিন্তু আমরা দেখেছি তরুণ সমাজ বা বাংলাদেশের মানুষের বেশ একটি সাড়া পড়েছিল। সে জায়গায় কিন্তু রাহাত ফাতে আলী খান কিন্তু বিশ্ববরেণ্য একজন বিখ্যাত তার আগমনে কিন্তু বলা যায় সেই রকম আরো বলা যায় এই রাজধানীর আর্মি স্টেডিয়ামে পড়েছে। সে আমরা দেখেছি দুপুর থেকেই কিন্তু জনসমাগম হয়েছে, টিকিটধারীরা কিন্তু সবাই এসেছেন। বিশেষ করে যদি বলি যে তরুণ সমাজরাই আমরা দেখছি যে এখানে অধিকাংশ বলা যায় যে বা বেশিরভাগ তারা আসছেন এই কনসার্ট উপভোগ করার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই কনসার্টে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে কিছুক্ষণ আগে হান্নান পারফর্ম করেছিলেন সন্ধ্যার সাথে সাথে। তারপরে এখন চিরকুট ব্র্যান্ড, যেটি বেশ জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশে, তারা কিন্তু পারফর্ম করেছিল বেশ কিছুক্ষণ। এখন এই মুহূর্তে কিছুটা বিরতি আছে, সে বিরতির পরে হয়তো নতুন করে আরও একটি ব্যান্ড আসবেন, যেটা আমরা আয়োজকদের সাথে কথা বলে শুনেছি যে আর্টসেল ব্যান্ড এর পরপরই পারফর্ম করতে পারে। সর্বশেষ রাত 9টার দিকেই যে মাহেন্দ্রক্ষণ, যার জন্য আসলে তরুণ সমাজের যে অপেক্ষা বলা যায় যে সেই রাহাত ফাতে আলী খান ঠিক রাত 9টা বাজেই তিনি স্টেজে উঠতে পারেন এবং পারফর্ম করতে পারেন বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। তবে এই এখন বাকি যে সময়টি সেটি কিন্তু আমাদের দেশীয় যে সকল ব্যান্ডগুলো রয়েছে তারা আর্টসেল সহ আরও যেই সকল সিলসিলা সহ আরও যেই সকল ব্যান্ডগুলো আছে তারাই মূলত পারফর্ম করবেন। ঠিক রাত
9টায় ওঠার কথা আছে রাহাত ফাতে আলী খান, যার জন্য এই হাজার হাজার মানুষের সমাগম। জি, ধন্যবাদ অনেক বিস্তারিত জানানোর জন্য ফয়সাল। দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে অতীতের মতো আগামীতেও বিএনপি রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজু কমিটি ও 12 দলীয় জোটের সাথে বৈঠক শেষে কথা তিনি বললেন বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে মতবিনিময় হয়েছে, আলোচনার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা পরে জানানো হবে। এ সময় আগামীতেও বিএনপির সাথে কাজ করার প্রত্যয় জানিয়েছেন 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমমনা জোট আর লেবার পার্টির সঙ্গেও এ সময় বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। বিএনপি আমরা বহুদিন যাবৎ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং যুগপৎ আন্দোলনে এই ফ্যাসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে। যে আন্দোলন করে এসেছে আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই, আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। আমরা সেই বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই, সবাই গর্বিত নাগরিক, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মৌলভীবাজারে কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। ভারতের উদ্দেশ্যে বলেন, নিজেরা শান্তিতে থাকুন, অন্যদেরও শান্তিতে থাকতে দিন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ বারবার এটি প্রমাণ দিয়েছে। এ সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে ভারতের প্রতি তিনি আহ্বান জানান। আগামী দেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিগত সময় ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা ছিল, আর সেখান থেকে সরকার বের হয়ে এসেছে। ব্যাংক অ্যালামনাক প্রকাশনা অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন, এখন মূল্যস্ফীতির হার 11 বা 12%, অন্য সময় হলে এটা 9% দেখানো হতো। অর্থনীতির বেশ কিছু খাত নাজুক পরিস্থিতির মধ্যে আছে। ব্যাংক, পুঁজিবাজার সহ অন্যান্য আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ব্যাংক ও আর্থিক খাত এবং পুঁজিবাজার নিয়ে অনেক যন্ত্রণা আছে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের অনেক খেলোয়াড় দায়ী। কিছু যন্ত্রণা দিতে হয়, জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না। যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। আর্থিক খাত নিয়ে ব্যাংক অ্যালামনাক সঠিক তথ্য পরিবেশন করছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বলেন, অতীতে ব্যাংকিং খাতের অনেক তথ্য গোপন করা হতো, সেখান থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। বাংলাদেশে এখন তো আমরা প্রায় প্রশ্নের সম্মুখীন হই, বাংলাদেশের তথ্য বিভ্রাট, বিভিন্ন দাতা সংস্থা গবেষণার সাথে এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে তোমাদের রিসেন্টলি আমাকে বলে তোমার ডেটা ঠিক আছে তো, আমি বলে তুমি নিঃসন্দেহ করতে পারো যে ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সময় তাদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রির বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি। অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা গতিশীল করার জন্য বিনিয়োগ বেগবান করা প্রয়োজন। মূল্যস্ফীতি কিন্তু এটা আমি জাস্ট গতকাল আসলাম শ্রীলঙ্কা থেকে, ওখানে দেখলাম যে এক ধরনের সফলতা কিন্তু ওদের সময়কালে মূল্যস্ফীতি ট্যাকলিং ওরা করতে পেরেছে। এটা এখানে আর প্রুভিং টু বি মোর ইন্ট্রাক্টেবল। বাংলাদেশে
এটাকে অ্যাড্রেস করা আর একটু কঠিন অবস্থায় আছে। অবশ্যই চেষ্টা কিন্তু চলছে, বাট ফলাফলগুলো আনার বিষয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রকের সিনিয়র সচিব খায়রুজ্জামান মজুমদার জানান, ব্যাংকিং খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সুফল পাওয়া যাবে আর্থিক খাতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। এই সংস্থাটির প্রধান সাজ্জাদ আলী জানিয়েছেন, 2-3 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। রমনা থানার ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময়ের সভায় এ কথা তিনি জানিয়েছেন। ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির কারণে রাজধানীতে নিত্যপণ্যের দাম বাড়ছে, হিমশিম খাচ্ছেন বাজারে যাওয়া নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সড়কপথে অটোরিকশার দাপট নিয়েও ক্ষুব্ধ পুলিশ কমিশনার। বলেছেন, যানগুলোর সংখ্যা সীমিত করা না গেলেও কিছুদিন পর মানুষ রাস্তায় আর হাঁটতে পারবেন না। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি। যত ঘটনা হবে সব মামলা রেকর্ড হবে, যার ফলে পরিসংখ্যানে আপনারা বেশি দেখতে পারতেছেন যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাস্তবে অত বৃদ্ধি নয়। পুলিশের মরাল, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে 80% আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের আজও 2 দফা জানাজা সম্পন্ন হলো এবং সকালে সুপ্রিম কোর্টের 2য় আর সচিবালয় 3য় দফায় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্টজনেরা বলেছেন, হাসান আরিফের মৃত্যুতে দেশ একজন সৎ, ন্যায়পরায়ণ, কর্মদক্ষ মানুষকে হারালো। স্বজনরা জানিয়েছেন, মেয়ে দেশে ফিরলে সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। সকাল 10:30টার দিকে উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যেখানে কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন তিনি। প্রায় 5 বছর ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 2 দফায় উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করা এই গুণীজনকে শেষ বিদায় জানাতে উচ্চ আদালত প্রাঙ্গণে হাজির হন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। জানাজার শুরুতে প্রধান বিচারপতির শোকবাণী পড়ে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আর বাবার জন্য সবার দোয়া চান মরহুমের ছেলে। তার মৃত্যুতে বাংলাদেশ আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের। এটা সৌভাগ্য। দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আপনাদের কারোর মনে কষ্ট দিয়ে থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন, এটাই আমার বিনীত অনুরোধ। এবং উনি আপনাদের কারো কাছে কোনো লোন নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রধান বিচারপতি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জানাজা শেষে। পরে বিশিষ্টজনরা বলেন, একজন পরিপূর্ণ কাজ পাগল মানুষের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বহুদিনকার, এবং ওনাকে হারানোর বাইরে একটা শূন্যতা সৃষ্টি হবে, এবং যারা ওনাকে চিনত তারা একজন অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি। নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন। এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে এবং এটা কখন পূরণ আমরা জানি না। তবে উনি অত্যন্ত মৃদুভাষী ছিলেন, সৎ ছিলেন এবং বর্ণাঢ্য জীবন অধিকারী ছিলেন। আজকে খুব কষ্ট লাগছে যে এরকম একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। কোনো মানুষের রিপ্লেসমেন্ট হয় না, এটা সত্য, কিন্তু দীর্ঘদিন আমাদেরকে এই কষ্টটা, আইন অঙ্গনের এরকম একটা উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি। এই বেদনা আমাদেরকে অনেকদিন তাড়িত করবে। পরে 3য় দফায় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বিমান, পর্যটন, ভূমি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন জানাজায়। এর আগে উপদেষ্টা হাসান আরিফের স্মৃতিচারণ করেন একই উপদেষ্টা পরিষদের আরেক সদস্য সৈয়দা রেজওয়ানা হাসান। দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি, সেখানে যেমন তারুণ্য দরকার, শক্তি দরকার, সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার। স্যারের মতন নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইল পড়ে জানতে হয় না বাস্তবতা কি, ওনারা জানেন বাস্তবতা কি। বহু ইতিহাসের সাক্ষী ওনারা, বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানানো হয় পরিবার থেকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে মিলল হাত পা বাঁধা মরদেহ।
খোয়া গেছে মন্দিরের সামগ্রী। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেছে নিহতের ছেলে, আর ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। নাটোর শহরের কেন্দ্রীয় মহাশ্মশান বড়হরিশপুর এলাকায় রয়েছে মন্দিরও। সেখান থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় তরুণ দাসের মরদেহ। স্বজনরা জানায় আলাইপুর এলাকার বাসিন্দা তরুণ দাস, বয়স প্রায় 60, প্রায় শ্মশান মন্দিরেই ঘুমিয়ে থাকতেন। সকালে তাকে হত্যার ঘটনা জানতে পারেন তারা। সে আজ 25 বছর ধরে এখানে বসবাস করে, শ্মশানে থাকে এবং শ্মশানের আশপাশ দিয়ে সবার সাথেই উনি খাওয়া দাওয়া এখানেই করেন এবং থাকেন। এখন সকালবেলা শুনতে পাচ্ছি যে সে মারা গেছে। ডাকাতের লোকজন তাকে নাকি এসে দেখলাম যে মুখ চোখ বাইন্ধে মারধর করে মেরে ফেলা দিছে। তা আমি আইনের কাছ থেকে একটা সুষ্ঠু বিচার চাই। শ্মশানের সভাপতি জানান, মন্দির থেকে বেশ কিছু মালামাল খোয়া গেছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্তের দাবি জানান তিনি। যে আজকে এখানে মার্ডার হয়েছে, মারা গেছে, সেই পাগলটাই থাকতো এখানে। মূল মন্দিরটা ভেঙে সেখান থেকেও মালামাল নেওয়া হয়েছে। এখানে মালামালের ভিতরে যেগুলো যা ছিল এগুলোর মধ্যে মোটামুটি অনেক পুরোনো আমলের সব বড় বড় স্টিল তো না, ওগুলো হলো কাঁসা, পিতল, তামা, এই জাতীয় সব পিতলের বড় বড় পরাত বা পূজার দ্রব্যাদি যেগুলো ছিল। তালা ভাঙা, গ্রিল ভাঙা, কেসি গেট কাটা এবং যে গার্ডরুম আছে, গার্ডরুমও এখানে যে দান বাক্স ছিল সব হচ্ছে ভাঙা এবং যেখানে ভোগ রান্নার যেগুলো সামগ্রী থাকে যে ঘর, এই ঘরও ওই জানালা কাইটে ভিতরে ঢোকা হয়েছে। মহাশ্মশানটিতে নেই সিসিটিভি ক্যামেরা। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে সিআইডি ও ক্রাইম সিন ইউনিট। মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, ময়নাতদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছে পুলিশ। তরুণ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তার ছেলে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 4 ঘণ্টা পরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তাতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় চলাচলকারীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসের দাবি তাদের এবং আগস্টে কর্তৃপক্ষ জানিয়েছিল ডিসেম্বরে স্থায়ী ক্যাম্পাসের রূপরেখা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা না রাখায় তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। অভিযোগ, নানা আর্থিক দুর্নীতিতে জড়িয়েছেন ভিসি শুভময় দত্ত। ডক্টর রেবেকা সুলতানা ম্যাম, তিনি থাকা সত্ত্বেও আমাদের প্রাইম এশিয়া ইউনিভার্সিটির কোনো অগ্রগতি নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, তিনি মাস শেষে বেতন গুনছে, কিন্তু আমাদের প্রাইম এশিয়া ক্যাম্পাস করার নামে তিনি কোনো আশ্বস্ত করে নাই। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির যে 17টা ডিপার্টমেন্ট আছে, আমি যদি ভুল না করে থাকি, যে 17টা অনুষদ আছে, তার মধ্যে একটা অনুষদকে অন্তত ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। শুধু বাঙালি সংস্কৃতির বিকাশ না, বরং বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সাথে আলোচনায় করবে, এমনটাই জানিয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে বাংলা একাডেমিতে তারুণ্যের নীতি সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। বলেছেন, জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি। নতুন কোনো ফ্যাসিস্ট যেন তৈরি হতে না পারে সেই প্রচেষ্টা থাকবে, আর ঐক্যের দেয়ালে যেন ফাটল ধরাতে না পারে সেদিকেও লক্ষ্য রাখবে সরকার। উপদেষ্টা আরও জানিয়েছেন, 100 বছর পরও যেন মানুষের স্মরণে জুলাই অভ্যুত্থান থাকে তেমন কাজ হাতে নেওয়া হয়েছে। 1 লক্ষ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ। আলোচনা করে তিনি বলেন যে গেল 15 বছরে বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে, এমনটি বলেছেন আলোচকরা, এবং প্রবৃদ্ধির গল্পকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পরামর্শ তারা দিয়েছেন। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং উন্নয়ন, এইটা আমরা নিশ্চিতভাবে রাখতে চাই না। যদি আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করব, এইটা হবে বহু ভাষা, বহু সংস্কৃতির, বহু ধর্মের সবার সংস্কৃতির বিকাশ এবং উন্নয়ন। শুধু একটা ফিল্টারের মধ্যে ফেলে দিলেই আমরা তখন আবার সেই বিচ্ছিন্নতার মধ্যে গিয়ে পড়ব। এই পরিবর্তনটা আমি আশা করি আমরা থাকতে থাকতে করতে পারবো।